তো কি অবস্থা সবার, কেমন আছো? আজকে ভেক্টরের দ্বিতীয় ক্লাসে তোমাদেরকে স্বাগতম। তো তোমরা যারা যারা আমার ক্লাসে জয়েন করেছো, তোমরা একটু কষ্ট করে তোমরা একটু শেয়ার করে দাও, তোমাদের ওয়ালে শেয়ার করে দাও, যদি পারো তোমাদের ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দাও। চলো আজকের ক্লাসটা আমি শুরু করে দিচ্ছি। আজকে আমরা ভেক্টরের সেকেন্ড ক্লাস স্টার্ট করব এবং খুবই 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 গুরুত্বপূর্ণ কয়েকটা টপিক তোমাদের কাছে পড়াবো ইনশাআল্লাহ। তো আজকে আমি তোমাদেরকে টোটাল 4 রকমের ভেক্টর সম্পর্কে জানাবো। যদিও আমরা 14 রকমের ভেক্টর শিখবো, তার মধ্যে আজকে তোমাদেরকে 4 প্রকারের ভেক্টর শেখাবো, যেগুলো থেকে সৃজনশীল প্রশ্ন প্রায় সময় আসতে আমরা দেখি বা দেখা যায়। তো চলো শুরু করছি। আজকে যে অংশটা দেওয়া আছে আমি দেখতে পাচ্ছি ব্যাসার্ধ ভেক্টর। আমি তোমাদেরকে শেখাবো ব্যাসার্ধ ভেক্টর আসলে কি বা ব্যাসার্ধ ভেক্টর কাকে বলে। চলো আমি একদম সিম্পলি শেখার চেষ্টা করব, একদম একদম ইজি ভাবে আমরা জানার চেষ্টা করব আসলে ব্যাসার্ধ ভেক্টরটা কি। মনে করো একটা বস্তু, এই যে এখানে একটা বস্তু আছে m ভরের একটা বস্তু, এখানে এই বৃত্তাকার পথে গতিশীল আছে। একটা বস্তু এই বৃত্তাকার পথে ঘুরছে, ওকে। তো এই বস্তুটা এখানে একটা বিন্দু আছে, বিন্দুটা হচ্ছে ও, এই ও বিন্দুকে কেন্দ্র করে ঘুরছে। একটা বস্তু m ভরের একটা বস্তু ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্তাকার পথে গতিশীল আছে। এবার যে কোনো মুহূর্তে বস্তুটা মনে করো এখানে আসছে, এই যে এই পয়েন্ট আসছে, আমি নাম দিয়েছি পি। অর্থাৎ বস্তুটা যে কোনো একটা মুহূর্তে পি বিন্দুতে এসছে। এবার পি বিন্দুতে বস্তুটাকে আমি নির্দিষ্ট করব, মানে বস্তুটার অবস্থানকে সুনির্দিষ্ট করতে এই বৃত্তাকার পথের কেন্দ্র থেকে আমি একটা ভেক্টর কল্পনা করব বা ভেক্টর আঁকবো। যে ভেক্টরটা আমি এখানে আঁকবো বা কল্পনা করব, এই বস্তুটাকে নির্দিষ্ট বা সুনির্দিষ্ট করার জন্য সেই ভেক্টরটাকে আমরা বলবো ব্যাসার্ধ ভেক্টর। তাহলে স্যার ব্যাসার্ধ ভেক্টর আসলে কি? যদি কোনো বস্তু বৃত্তাকার পথে গতিশীল থাকে, যে কোনো মুহূর্তে বস্তুটির অবস্থানকে সুনির্দিষ্ট করার জন্য বৃত্তের কেন্দ্র থেকে যে ভেক্টর দ্বারা সুনির্দিষ্ট করা হবে বা যে ভেক্টর দ্বারা নির্দিষ্ট করা হবে সেটাকে আমরা বলবো ব্যাসার্ধ ভেক্টর। তাহলে তোমরা কিভাবে লিখবে ব্যাসার্ধ ভেক্টর কাকে বলে? কোনো বস্তু যদি বৃত্তাকার পথে গতিশীল থাকে, যে কোনো মুহূর্তে বস্তুটির অবস্থানকে সুনির্দিষ্ট করার জন্য বৃত্তের কেন্দ্র থেকে যে ভেক্টর দ্বারা নির্দিষ্ট করা হয় সেই ভেক্টরটাকে আমরা বলবো ব্যাসার্ধ ভেক্টর কিংবা রেডিয়াস ভেক্টর। বুঝতে পারছো? মানে বৃত্তের কেন্দ্র থেকে এই বস্তুটাকে সুনির্দিষ্ট করার জন্য আমরা যে ভেক্টরটা ব্যবহার করব সেই ভেক্টরকে বলা হবে ব্যাসার্ধ ভেক্টর। তাহলে আমরা বুঝলাম ব্যাসার্ধ ভেক্টর আসলে কি। কোনো বস্তু যদি বৃত্তাকার পথে গতিশীল থাকে, যে কোনো মুহূর্তে বস্তুটির অবস্থান সুনির্দিষ্ট করার জন্য বৃত্তের কেন্দ্র থেকে যে ভেক্টর ব্যবহার করা হয় সেই ভেক্টরকে আমরা বলবো ব্যাসার্ধ ভেক্টর অথবা রেডিয়াস ভেক্টর। নিশ্চয়ই এটা তোমরা বুঝতে পারছো। আচ্ছা, যারা বুঝেছো তোমরা আমাকে একটু কমেন্টে জানাও, যদি তোমরা বুঝে থাকো এই ডেফিনেশনটা তোমরা বুঝছো কিনা আমাকে একটু বলবে। চলো এবার আমরা আরেকটা ভেক্টর সম্পর্কে জানবো, এটা হচ্ছে অবস্থান ভেক্টর। আসো অবস্থান ভেক্টর আসলে কি, অথবা অবস্থান ভেক্টর কাকে বলে? এটা অনেকেই ব্যাসার্ধ ভেক্টর আর অবস্থান ভেক্টরকে একই মনে করে থাকে। খুবই অল্প একটা বেসিকে পার্থক্য আছে। অবস্থান ভেক্টর আর ব্যাসার্ধ ভেক্টর যদিও এক নয়, তবে কিছু ব্যাপার একদম প্রায় মিল, কয়েকটা অমিলের কারণে আমরা ব্যাসার্ধ ভেক্টর এবং অবস্থান ভেক্টরকে আলাদা করে থাকি। তো চলো অবস্থান ভেক্টর আসলে কি সেটা একটু দেখব। মনে করো এখানে একটা বিন্দু আছে, এই বিন্দুটার নাম দিয়েছে পি। পি বিন্দুতে m ভরের একটা বস্তু আছে, পি বিন্দুতে, ওকে।
স্যার এটা আমি মনে করলাম এক্স অক্ষ, এটা মনে করলাম ওয়াই অক্ষ, আর এটা হচ্ছে মূল বিন্দু। তো বলছে মূল বিন্দু এবং অক্ষরেখার সাপেক্ষে, যে মূল বিন্দু এবং অক্ষরেখার সাপেক্ষে কোন বিন্দুর অবস্থান যে ভেক্টর দ্বারা নির্দেশ করা হয় সেই ভেক্টরকে আমরা বলবো পজিশন ভেক্টর অথবা অথবা অবস্থান ভেক্টর। বুঝতে পারছো? তাহলে পজিশন ভেক্টর কাকে বলে? এখানে মূল বিন্দু আর অক্ষরেখাকে ইউজ করতে হবে। মূল বিন্দু এবং অক্ষরেখার সাপেক্ষে কোন বিন্দুর অবস্থান যে ভেক্টর দ্বারা নির্দেশ করা হয় সেই ভেক্টরকে আমরা বলবো অবস্থান ভেক্টর। আগেরটা কি ছিল? আগেরটা ছিল ব্যাসার্ধ ভেক্টর। ব্যাসার্ধ ভেক্টরের ক্ষেত্রে কি বলতে হবে? একটা বস্তু বৃত্তাকার পথে যদি ঘুরতে থাকে বা গতিশীল থাকে, যে কোনো মুহূর্তে বস্তুটির অবস্থান সুনির্দিষ্ট করার জন্য বৃত্তের কেন্দ্র থেকে যে ভেক্টর ব্যবহার করা হয় সেই ভেক্টরকে আমরা বলবো ব্যাসার্ধ ভেক্টর। আর অবস্থান ভেক্টরের বেলায় কি আসতেছে? অবস্থান ভেক্টরের বেলায় আসতেছে কেন্দ্র মানে মূল বিন্দু এবং অক্ষরেখা। মূল বিন্দু এবং অক্ষরেখার সাপেক্ষে কোন বিন্দুর অবস্থান সুনির্দিষ্ট করার জন্য আমরা যে ভেক্টরটা ব্যবহার করব সেই ভেক্টরকে বলবো আমরা অবস্থান ভেক্টর বা পজিশন ভেক্টর। এখন প্রশ্ন হচ্ছে, কখন একটা ব্যাসার্ধ ভেক্টরকে আমরা একটা অবস্থান ভেক্টর বলতে পারি? মানে ব্যাসার্ধ ভেক্টরকে কখন আমরা অবস্থান ভেক্টর কিংবা অবস্থান ভেক্টরকে কখন আমরা ব্যাসার্ধ ভেক্টর বলতে পারবো? স্যার, ব্যাসার্ধ ভেক্টরকে তুমি শুধুমাত্র তখন অবস্থান ভেক্টর বলতে পারবে যদি এই যে বৃত্তাকার পথের যে কেন্দ্রটা তোমরা দেখতে পাচ্ছ, বৃত্তাকার পথের যে কেন্দ্রটা দেখতে পাচ্ছ, এই বৃত্তাকার পথের কেন্দ্র যদি অক্ষরেখার মূল বিন্দু বিবেচনা করা যায়, শুধুমাত্র তখন অবস্থান ভেক্টর ব্যাসার্ধ ভেক্টরকে আমরা অবস্থান ভেক্টর বলবো। বুঝতে পারছো? অবস্থান ভেক্টরকে আমরা কখন ব্যাসার্ধ ভেক্টরকে আমরা কখন অবস্থান ভেক্টর বলবো? যদি বৃত্তাকার পথের কেন্দ্রকে অক্ষরেখার মূল বিন্দু বিবেচনা করা যায়, শুধুমাত্র তখন আমরা ব্যাসার্ধ ভেক্টরকে অবস্থান ভেক্টর বলবো। নিশ্চয়ই তোমরা এই তিনটা প্যাটার্ন বুঝতে পেরেছো। তাহলে আমি কি কি শেখালাম? আমি তোমাদেরকে শেখালাম ব্যাসার্ধ ভেক্টর। বলো তো ব্যাসার্ধ ভেক্টর কাকে বলে? কোন বস্তু যদি বৃত্তাকার পথে গতিশীল থাকে, যে কোনো মুহূর্তে বস্তুটির অবস্থানকে বৃত্তের কেন্দ্র থেকে যে ভেক্টর দ্বারা নির্দেশ করা হয় সেই ভেক্টরকে আমরা বলবো ব্যাসার্ধ ভেক্টর। আর অবস্থান ভেক্টর কাকে বলে? অবস্থান ভেক্টর হচ্ছে অক্ষরেখা এবং মূলবিন্দুর সাপেক্ষে কোন বিন্দুর অবস্থান যে ভেক্টর দ্বারা নির্দেশ করা হয় ওই ভেক্টরকে আমরা বলবো অবস্থান ভেক্টর। আর লাস্ট যে অংশটা শিখিয়েছি, কখন ব্যাসার্ধ ভেক্টরকে অবস্থান ভেক্টর বলা যাবে? স্যার, যদি যদি এই যে বৃত্তাকার পথের কেন্দ্রকে অক্ষরেখার মূলবিন্দু বিবেচনা করা যায়, শুধুমাত্র তখন ব্যাসার্ধ ভেক্টরকে আমরা অবস্থান ভেক্টর বলতে পারি। ওকে, এই যে আমরা তিনটা প্যাটার্ন শিখলাম। এবার আমি তোমাদেরকে শেখাবো সরণ ভেক্টর। খুবই ইম্পর্টেন্ট, এটা স্টার মার্ক দাও। এটা থেকে কিন্তু সিকিউ আসে, এটা থেকে সিকিউ আসে। তোমরা চাইলে আজকে তোমরা গাইড বই খুলে দেখবে 2021 সালে কোন একটা জায়গায় এটা আসছে। চলো স্যার দেখা যাক, দেখা যাক সরণ ভেক্টর আসলে কি। চলো দেখা যাক সরণ ভেক্টর। মনে করো এখানে একটা বিন্দু আছে, এখানে একটা বিন্দু আছে, নাম দিয়েছি পি। পিতে একটা পিঁপড়া আছে, পিতে একটা পিঁপড়া আছে। ওকে, তো এই যে পিঁপড়াটা হেঁটে হেঁটে মনে করো কিউতে গেল, এই যে কিউ বিন্দুতে গেল। পিঁপড়াটা ফার্স্টে কোথায় ছিল? ফার্স্টে ছিল পিতে, ফার্স্টে পিতে ছিল। তারপর পিঁপড়াটা কোথায় গেল? কিউতে গেল। তার মানে পিঁপড়াটার সরণ হয়েছে এটা, এটা হচ্ছে পিঁপড়াটার সরণ। আচ্ছা, পিঁপড়াটা যখন কোথায় ছিল? পিতে ছিল, তার অবস্থান ভেক্টর ছিল এটা, এই যে এটাকে আমি ও দিচ্ছি, তার অবস্থান ভেক্টর ছিল ও পি। পিঁপড়াটা যখন পিতে ছিল তার অবস্থান ভেক্টর কত ছিল? অবস্থান ভেক্টর ছিল ওপি। আর এটাকে আমরা আর1 দ্বারা প্রকাশ করতে পারবো। এরপর পিঁপড়াটা পি থেকে কিউতে গেল। পিঁপড়াটা যখন পি থেকে কিউতে গেল, তখন পিঁপড়াটার পজিশন ভেক্টর হয়ে গেল এই যে ও কিউ। আর এটাকে আমরা আর2 দ্বারা প্রকাশ করতে পারবো। তাহলে এবার এটাকে আমি কিভাবে লিখতে পারি? দেখো, আমার টার্গেট হচ্ছে পিকিউ, পিকিউ হচ্ছে সরণ,
পি কিউ সরণ। এবার দেখো স্যার, স্যার কিউতে আছে, স্যার কিউ এর অবস্থানটা কি? ও কিউ। আচ্ছা, এই যে কিউ মাইনাস পি, পি এর অবস্থানটা কি? পি এর অবস্থান হচ্ছে ও পি লেখা যাচ্ছে। এবার দেখো পি কিউ সমান, এই যে ও কিউটা হচ্ছে আসলে আর টু মাইনাস ওপি হচ্ছে আর ওয়ান। স্যার এই আর টু কিন্তু অবস্থান ভেক্টর, আর ওয়ানও হচ্ছে অবস্থান ভেক্টর, তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি অবস্থান ভেক্টরের পরিবর্তন। আর এটা পি কিউ নিশ্চয়ই সরণ। পি কিউ নিশ্চয়ই সরণ, তোমাকে আগেই বলে দিয়েছি পি থেকে যখন কিউতে যাচ্ছে তার সরণ হয়েছে পি কিউ। তার মানে সরণ ভেক্টর হচ্ছে অবস্থান ভেক্টরের পরিবর্তন। তাহলে যদি তোমাদেরকে কেউ জিজ্ঞেস করে যে সরণ ভেক্টর কাকে বলে, সরণ ভেক্টর হচ্ছে কোন বস্তুর অবস্থান, দেখো আগে ছিল তার অবস্থান ভেক্টর ছিল আর1, এরপরে হয়েছে অবস্থান ভেক্টর হয়েছে আর2। তার মানে অবস্থান ভেক্টরের যে পরিবর্তনটা পাচ্ছি সেটাই হচ্ছে সরণ ভেক্টর। তাহলে সরণ ভেক্টর কাকে বলে? কোন বস্তুর অবস্থান ভেক্টরের পরিবর্তনকে আমরা কি বলবো? সরণ ভেক্টর। বুঝতে পারছো? তাহলে আমরা তোমাদেরকে তিনটা জিনিস শিখালাম, আর 4টা পয়েন্ট শিখালাম, 3টা ভেক্টর। প্রথমটা ছিল ব্যাসার্ধ ভেক্টর, নিশ্চয় বুঝতে পারছো। তারপর তোমাদেরকে শেখালাম অবস্থান ভেক্টর, তারপর তোমাদেরকে শেখালাম কখন ব্যাসার্ধ ভেক্টরকে অবস্থান ভেক্টর বলা যাবে। এরপরে তোমাদেরকে আমি শিখিয়েছি সরণ ভেক্টর। এখন আমি তোমাদেরকে যে জিনিসটা শিখালাম মানে সরণ ভেক্টর, এখান থেকে কিভাবে ম্যাথ আসে, কিভাবে গাণিতিক প্রবলেম গুলো আসে, কিভাবে সেগুলো সলভ করবো আমরা একটু দেখবো। দেখো কিভাবে ম্যাথ গুলো আসতে পারে। স্যার মনে করো এখানে একটা বিন্দু আছে পি, আর পি এর পজিশনটাকে আমি একটা ভেক্টর হিসেবে দেখাচ্ছি। মনে করো এটা হচ্ছে 3, 5, 6। আর মনে করো কিউ একটা বিন্দু, কিউ বিন্দুতে আছে 3, 2, 1। আচ্ছা স্যার, এই যে একটা পিঁপড়া বা একটা বস্তু কণা পি থেকে কিউতে গেল, জাস্ট পি থেকে কিউতে গেল, এতটুকু দেওয়া আছে। এখন তোমাকে বলছে যে যদি বস্তুটা পি থেকে কিউতে যায় বা বস্তু কণাটাকে পি বিন্দু থেকে কিউ বিন্দুতে সরানো হয়, তাহলে তার অবস্থান, তার সরণ ভেক্টরটা কত, তার সরণটা কত হবে? চলো তার সরণটা কত হবে সেটা একটু দেখে নিই। স্যার ফার্স্টে তুমি এটাকে একটা ভেক্টর বা পজিশন ভেক্টর হিসেবে কল্পনা করো। এটার পজিশন ভেক্টর হচ্ছে এটা, আর এটার আমি নাম দিচ্ছি ও, এটাকে আমি আর1 ধরছি, আর এটাকে আমি আর2 ধরছি। না ধরলেও কোনো অসুবিধা হবে না, ওকে। আর এটা হচ্ছে সরণ ভেক্টর, এটা হচ্ছে সরণ ভেক্টর। আমার কথা হচ্ছে সরণ ভেক্টরটা কত? আমার প্রশ্ন এটাই যে ডেল আর কত বা পি কিউ কত, পি কিউ এর মান কত, মানে এরকম তোমার প্রশ্ন করতে পারে। প্রশ্নটা আসবে এরকম, পি কিউ কত, মানে সরণ ভেক্টরটা কত জানতে যাচ্ছে, অথবা মডুলাস অফ পি কিউ, অর্থাৎ সরণ ভেক্টরের মান কত, এরকম তোমাকে প্রশ্ন দিতে পারে, এবং এরকম প্রশ্ন আসছেও। তো চলো আমি এখানে সরণ ভেক্টরটা আসলে কিভাবে বের করতে হয় সেটা একটু জানার চেষ্টা করব। স্যার দেখো পি কিউ, যদি এমনটা হয় পি কিউ, এই যে পি কিউ রাখলাম, তো পি কিউ মানে কি লেখা যাবে? পি কিউ মানে লেখা যাবে কিউ, এই যে পরেরটা আগে কিউ এর অবস্থান ভেক্টর ও কিউ মাইনাস এই যে দেখো এর আগে কি আছে? আগে পি, তাহলে পি এর অবস্থান ভেক্টর এই যে ও পি। বুঝতে পারছো? এবার এটাকে চাইলে আমি ডেলার দিতে পারি, ডেলার মানে হচ্ছে সরণ ভেক্টর। এটা হচ্ছে ও কিউ মাইনাস ও পি, ও কিউ মানে হচ্ছে আর2, আর এটা হচ্ছে আর1। এবার আসো আর2 আর1 কত সেটা একটু জানি। এই সাইডে একটু খেয়াল করো, মনোযোগ দিয়ে এই সাইডে একটু খেয়াল করো, আসলে আর2 কত, আর2 কত। স্যার এই যে পজিশনটা দেখো 3, 2, 1, এই যে যেখানে প্রথমটা আছে, প্রথম যে অংশটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে এক্স অক্ষের দিকে উপাংশ বা অংশ, অর্থাৎ আর2 যে অপোজিশন ভেক্টরটা আছে সেটার 3টা দিকে বিস্তৃত আছে। 3 এক্স অক্ষের দিকে, মাঝখানেটা হচ্ছে ওয়াই অক্ষের দিকে, লাস্টেটা হচ্ছে জেড অক্ষের দিকে। বুঝতে পারছো? তো এই স্থানাঙ্ক থেকে সরাসরি আমরা ভেক্টরটাকে নিয়ে আসতে পারি কিভাবে? দেখো 3 লিখেছি, যেহেতু এটা এক্স অক্ষ, মাথায় রাখবা এক্স অক্ষের দিকে
বা এক্স অক্ষ নির্দেশ করার জন্য আমরা একটা ভেক্টর কল্পনা করি, সেটা হচ্ছে আই। সো এটার পাশে কিন্তু আই দিবা। তোমরা যারা গত ক্লাস করেছো ওখানে আমি পড়িয়েছিলাম এটা, মানে আয়ত একক ভেক্টর। এবার আসো মাঝখানে, এরপর আছে টু। টু এটা কিন্তু ওয়াই অক্ষ নির্দেশ করছে, তাহলে আমি 2j লিখবো। স্যার মাথায় রাখবা, ওয়াই অক্ষ বোঝানোর জন্য আমরা আমরা একটা একক ভেক্টর ব্যবহার করি, সেটা হচ্ছে জে ক্যাপ এটা। এবার আসো লাস্ট ওয়ান, এটা হচ্ছে জেড অক্ষের দিকে, ওয়ানটা লিখতে হয় না, এটা ডিরেক্ট তুমি কে লিখতে পারবা, বুঝতে পারছো? তার মানে আমি পেয়েছি এই যে এটার পজিশন ভেক্টরটা আমরা পেয়ে গেলাম। এবার আরেকটা ব্যাপার খেয়াল করো, এবার আসো আর ওয়ানটা আমরা কিভাবে বের করব। আর ওয়ান ভেক্টরটা কেমনে বের হবে? স্যার এটার পজিশন গুলো খেয়াল করো, 3, 5, 6। তাহলে আমরা বুঝলাম 3 হচ্ছে এক্স অক্ষের দিকে, 5 হচ্ছে ওয়াই অক্ষের দিকে, আর 6 হচ্ছে জেড অক্ষের দিকে। তাহলে এটাকে ভেক্টরে কিভাবে রূপ দেওয়া যাবে? 3i প্লাস 5j প্লাস 6k। দেখছো আমরা দুইটা পজিশন ভেক্টর অলরেডি পেয়ে গেলাম এই স্থানাঙ্ক থেকে। এবার সরণ ভেক্টর বের করার জন্য এই r1 এবং r2 এর মানটা এখানে আমরা বসিয়ে দিব। চলো r1 এবং r2 এর মান আমরা একটু বসিয়ে দেই, কি আসতেছে একটু দেখা যাক। r2 মানে পাচ্ছ 3i প্লাস প্লাস 2j প্লাস এখানে পাচ্ছি k, ওকে, মাইনাস r1 মানে কি পাচ্ছ? r1 মানে পাচ্ছ 3i প্লাস 5j প্লাস 6k, এটা পেলাম। এবার আমরা এটাকে একটু উপরের দিকে তুলে দেই, তাহলে বুঝবা, খুব মনোযোগ দিয়ে শোনো। স্যার আমরা এটা মাইনাস কিভাবে করব? এই আই এর যে সহগ, তোমরা ভালো করে খেয়াল করো, এখানে আই এর সহগ, এই যে আই এর সহগ থেকে আই এর সহগ মাইনাস করব, 3 মাইনাস 3, পাশে কিন্তু আই লিখে দিব, কিন্তু এখানে বাইরে কিন্তু প্লাস দিবা। এবার জে এর সহগ পাচ্ছ 2, জে এর সহগ হচ্ছে 5, মাইনাস করো 5, পাশে কিন্তু জে লিখে দিবা। এবার আমরা কে এর সহগ 1 থেকে কে এর সহগ 6 বাদ দিব, পাশে আমি কে লিখবো। তাহলে এখানে পাচ্ছি 0i, আর এই যে 5 থেকে 2 চলে গেলে 3, তাহলে মাইনাস 3j, আর এখানে পাচ্ছি মাইনাস 5k। বুঝতে পারছো? স্যার এটাই হচ্ছে সরণ ভেক্টর, অর্থাৎ তুমি যে পিকিউ বের করলা, এই পিকিউ হচ্ছে এটা। এবার যদি তোমাদেরকে বলা হয় যে পিকিউ এর মান বের করো, এটা হচ্ছে সরণ ভেক্টর, সরণ ভেক্টরের মান বের করতে হবে। তো মান বের করতে গেলে আমরা কি করব? মডুলাসের ভিতরে রাখবো, এই যে মডুলাসের ভিতরে এটা রেখেছি। এরপরে তোমাকে কি করতে হবে? রোড দিতে হবে। এই যে এখানে আই এর সহগ কত? আই এর সহগ 0 স্কয়ার প্লাস মান বের করতে, সেটা জে এর সহগ হচ্ছে -3, এই যে -3 স্কয়ার প্লাস কে এর সহগ পাচ্ছ -5, এখানে -5 স্কয়ার দিয়ে দিবা। তাহলে আমরা কি পেলাম? আমরা হচ্ছে এটা সরণ ভেক্টরের মান পেয়ে গেলাম। আসো আমরা এটাকে একটু সহজ করার একটু চেষ্টা করব। চলো দেখা যাক সরণ ভেক্টর আসলে কি, বা সরণ ভেক্টর কাকে বলে। মনে রাখবা, কোন বস্তুর অবস্থান ভেক্টরের পরিবর্তনকে আমরা সরণ ভেক্টর বলবো। তাহলে সরণ ভেক্টর কাকে বলে? কোন বস্তুর অবস্থান ভেক্টরের পরিবর্তনকে আমরা সরণ ভেক্টর বলবো। তাহলে সরণ ভেক্টর হচ্ছে বস্তুর অবস্থান ভেক্টরের পরিবর্তন। অর্থাৎ এখানে পি বিন্দুতে একটা বস্তু আছে, পি বিন্দুতে যে বস্তুটা আছে তার স্থানাঙ্ক আমরা 3, 5, 6 দিয়ে দিলাম। মানে প্রথমটা এক্স অক্ষ নির্দেশ করছে, মাঝখানে একটা ওয়াই অক্ষ নির্দেশ করছে, লাস্টেরটা জেড অক্ষ নির্দেশ করছে, আর কিউ এর স্থানাঙ্ক দিয়েছি 3, 2, 1, আর সেম এস এক্স ওয়াই জেড বুঝাচ্ছে। এবার যখন বস্তুটা যখন পি থেকে কিউতে যাচ্ছে, তার সরণ হবে পি কিউ। এখন পি কিউ বের করার জন্য আমি কি করলাম? এই যে পি কিউ, খুব ভালো করে খেয়াল করো, পি কিউ বের করার জন্য আমি পি কিউ লিখলাম, লাস্টে কি আছে? কিউ। এই কিউ বিন্দুর অবস্থান ভেক্টরটা লিখবে এখানে ও কিউ, মাইনাস আগে কি আছে? পি এর অবস্থান ভেক্টরটা লিখবা। তাহলে এটার অবস্থান ভেক্টরকে আমি r2 দিলাম, এটার অবস্থান ভেক্টরকে আমরা r1 দিলাম। এবার r2 এর মান কিভাবে বসবে? এই যে r2 এর মান এটা, এই যে দেখো r2 এর মান 3, 2, 1, এই যে দেখো 3, 2, 1। প্রথমটা এক্স অক্ষ আই ইউজ করেছি, মাঝখানটা ওয়াই অক্ষ জে ইউজ করেছি, লাস্টেরটা জেড অক্ষ কে ইউজ করেছি। 1 তো 1 ইন্টু কে মানে কে, তাই আমরা 1টা বসাইনি। একইভাবে এই যে এটা হচ্ছে r1 পজিশন ভেক্টর 3i প্লাস 5j প্লাস 6k।
আমার কথা কি বুঝতে পারছো? তো বেশ, এখানে এই দুইটা যখন বসিয়ে দিলাম, আমরা একটা থেকে একটা মাইনাস করলাম, এই যেটা পাচ্ছি এটাই হচ্ছে সরণ ভেক্টর r2 মাইনাস r1। এই r2 এর মান এখানে বসাই দাও, মাইনাস r1 এর মান বসাই দাও, একটা থেকে একটা মাইনাস করো, তাহলে তুমি কি পাবে? সরণ ভেক্টরটা পেয়ে যাবে। তাহলে আমরা বুঝলাম সরণ ভেক্টর আসলে কাকে বলে বা সরণ ভেক্টর কি। সরণ ভেক্টর হচ্ছে কোন বস্তুর অবস্থান ভেক্টরের পরিবর্তনকে সরণ ভেক্টর বলে, এবং সেই রিলেটেড আমরা একটা ম্যাথ দিয়ে দিলাম। স্যার তোমরা এই যে এই পার্টটা সবাই বুঝছো কিনা আমাকে একটু জানাও, আমাকে একটু সবাই জানাও তোমরা আসলে এই পার্টটা সরণ ভেক্টরটা বুঝছো কিনা, একটু কমেন্টে জানাও যারা ক্লাস করছো। স্যার আমরা যে আজকে তোমাদের মোটামুটি 4টা টার্ম শিখিয়েছি, 4টা টার্ম তোমরা বুঝতে পারছো কিনা একটু জানাবে। তোমরা জানালে আমি বুঝতে পারবো, আর যদি না বুঝো আমি আবার রিপিট করব, কোনো অসুবিধা নাই। সবাই বুঝছো কিনা একটু জানাও, একটু কমেন্ট করে সবাই একটু জানাও, জানালে ভালো হবে, বুঝতে পারবো আর কি তোমরা কে কতটুকু বুঝেছো। ওকে, এবার তাহলে আমরা কি কি শিখলাম? আমরা শিখলাম ব্যাসার্ধ ভেক্টর, তারপর হচ্ছে অবস্থান ভেক্টর, তারপর হচ্ছে সরণ ভেক্টর। ওকে, চলো এবার, এবং সরণ ভেক্টর থেকে একটা ম্যাথ আমরা দেখলাম, আর তোমাদেরকে একটা হোমওয়ার্ক দিচ্ছি, এই হোমওয়ার্কটা তোমরা করে আমাকে কমেন্ট বক্সে শেয়ার করবা। তো দেখা যাক, একটা আমি সরণ ভেক্টর থেকে একটা ম্যাথ দিচ্ছি তোমাদেরকে। প্রবলেম 1, মনে করো একটা বিন্দু হচ্ছে এ, এর স্থানাঙ্ক হচ্ছে 5, 9, 2। বি একটা বিন্দু, আরেকটা বিন্দু দিলাম 3, 2, 8। একটা কণা বা একটা বস্তু এ থেকে বিতে গেল, বস্তুটা যখন এ থেকে বিতে গেল, তাহলে তার সরণ ভেক্টর হবে এ বি। তোমরা এ বি সরণ ভেক্টরটা নির্ণয় করবা, আর সরণ ভেক্টরের মান নির্ণয় করবা। এই দুইটা করে আমাকে জানাও, আমাকে দেখাও। ওকে, তো চলো এর পরের টপিকটা একটু দেখব। মোস্ট ইম্পর্টেন্ট, এটাও স্টার মার্ক দাও। এখান থেকে কিছু এমসিকিউ আসে, এখান থেকে যে এমসিকিউ গুলো আসে এগুলো আমরা বোঝার ট্রাই করব। মোস্ট ইম্পর্টেন্ট, যারা ক্লাস করছো একটু মনোযোগী হতে হবে, এই পয়েন্টে একটু মনোযোগী হও। চলো শুরু করছি। এখন যে পার্টটা শেখাবো এটা নাম হচ্ছে বিপ্রতীপ ভেক্টর। স্যার, বিপ্রতীপ ভেক্টরের ইংলিশ নাম হচ্ছে রেসিপ্রোকাল ভেক্টর। অনেকে এটাকে ভুল করে অপোজিট ভেক্টর বলতে পারে। অপোজিট ভেক্টর একটা, এটা হচ্ছে বিপরীত, আর একটা হচ্ছে বিপ্রতীপ। দুইটা কিন্তু ভিন্ন টার্ম, বুঝতে পারছো? দুইটা আলাদা। চলো দেখা যাক বিপ্রতীপ ভেক্টর আসলে কি। মনে করো এ একটা ভেক্টর, আর বি আরেকটা ভেক্টর। আমি দুইটা ভেক্টর নিয়েছি। এখানে কয়টা ভেক্টর নিলাম? দুইটা। মনে করো এ ভেক্টরের মান, এই যে এটা হচ্ছে মান বোঝাচ্ছে, এ ভেক্টরের মান হচ্ছে 10, আর বি ভেক্টরের মান যদি 1/10 হয়, মানে একটা ভেক্টরের মান যদি আরেকটা ভেক্টরের মানের বিপ্রতীপ রাশি হয়ে যায়, তখন তাদেরকে আমরা বলবো বিপ্রতীপ কিংবা রেসিপ্রোকাল ভেক্টর। সেম অ্যাজ মনে করো পি একটা ভেক্টর আর কিউ আরেকটা ভেক্টর। মনে করলাম পি ভেক্টরের মান যদি 5 হয় আর কিউ ভেক্টরের মান যদি 1/5 হয়, তখন আমরা বলবো এখানে একটার বিপ্রতীপ ভেক্টর। মূল কথা হচ্ছে বিপ্রতীপ ভেক্টর হতে গেলে একটা ভেক্টরকে আরেকটা ভেক্টরের মানের বিপ্রতীপ রাশিটা হতে হবে। মানে উল্টা বলতে, মানে এই যে একটা 5 হলে আরেকটা 1/5 হবে, একটা 10 হলে আরেকটা 1/10 হবে, একটা 9 হলে একটা 1/9 হবে। বুঝতে পারছি? এদেরকে আমরা বলবো বিপ্রতীপ ভেক্টর। তাহলে বিপ্রতীপ ভেক্টর হতে গেলে একটা ভেক্টরকে আরেকটা ভেক্টরের ঠিক উল্টা রাশি হতে হবে। বুঝতে পারছো তো? এটাকে আমরা কি বলবো? বিপ্রতীপ ভেক্টর। মনে রাখবা বিপ্রতীপ আর বিপরীত দুইটা কিন্তু এক নয়। বিপ্রতীপ
আর বিপরীত দুইটা কিন্তু আলাদা বিষয়। আসি কখন তোমাদের এখান থেকে কয়েকটা ধরনের প্রশ্ন আসতে পারে, যেমন কিছু এমসিকিউ আসতে পারে। বিপ্রতীপ ভেক্টরের মধ্যবর্তী কোণ কত হইতে হবে, বিপ্রতীপ ভেক্টর হওয়ার শর্ত কি, শূন্য ভেক্টরের বিপ্রতীপ ভেক্টর হওয়া যায় কিনা, বা একক ভেক্টরের বিপ্রতীপ ভেক্টর আছে কিনা, এরকম কিছু এমসিকিউ আসে। খুবই ইম্পর্টেন্ট, তোমরা এটা মেডিকেল এমসিকিউ হিসেবে লিখে রাখতে পারো। আমি এই পার্টগুলো তোমাদেরকে শেখাবো, খুবই মনোযোগ দিয়ে শোনো। বিপ্রতীপ ভেক্টর আসলে কি? বিপ্রতীপ ভেক্টর হচ্ছে যদি একটা ভেক্টরের মান আরেকটা ভেক্টরের মানের বিপরীত রাশি হয়, মানে বিপরীত মানে এরকম উল্টা রাশি হবে, একটা 5 হলে একটা 1/5 হবে, একটা 10 হলে একটা 1/10 হবে। যদি এমনটা হয় তখন তাদেরকে আমরা বলবো বিপ্রতীপ ভেক্টর। বুঝতে পারছো? এবার কিছু প্রশ্ন আসে, কিছু প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন হচ্ছে বিপ্রতীপ ভেক্টরের মধ্যবর্তী কোণ কত হবে। আসলে বিপ্রতীপ ভেক্টরের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি হবে? অনেকেই অপশনে যদি দেয় 0 ডিগ্রি, 180 ডিগ্রি, 90 ডিগ্রি, মানে যে কোনো একটা র্যান্ডমলি দিতে পারে। আসলে কত ডিগ্রি হবে বিপ্রতীপ ভেক্টর এর মধ্যবর্তী কোণ কত? আচ্ছা, তার আগে আমি তোমাদেরকে বলি বিপ্রতীপ ভেক্টর হতে গেলে কোন শর্তটা মানতে হবে। স্যার, বিপ্রতীপ ভেক্টর হতে গেলে ফার্স্ট যে শর্তটা মানতে হবে, তারা একই দিকে ক্রিয়া করতে হবে। মোস্ট ইম্পর্টেন্ট, তারা একই দিকে ক্রিয়া করতে হবে। মানে বিপ্রতীপ ভেক্টর হওয়ার ফার্স্ট শর্তটা হচ্ছে ভেক্টর দুটিকে অবশ্যই একই দিকে ক্রিয়াশীল থাকতে হবে। ওকে, তো একই দিকে যদি ক্রিয়াশীল থাকে তাহলে মনে করো আমি এটাকে এক্স অক্ষ ধরলাম, একটা ভেক্টরকে মনে করলাম 5i, তো আরেকটা ভেক্টর নিশ্চয়ই সেম দিকে কাজ করবে, সেম দিকে আরেকটা ভেক্টর নিশ্চয়ই কি হবে 1/5i, কারণ তারা এক্স অক্ষের দিকে কাজ করছে। এটা এক্স অক্ষ না হয়ে ওয়াই যদি হতো তখন আমরা জে ইউজ করতাম, এটা যদি জেড অক্ষ হতো তখন আমরা এটাকে কি ইউজ করতাম, কে ইউজ করতাম। তাহলে আমি ফার্স্ট কন্ডিশনটা দিলাম যে বিপ্রতীপ ভেক্টর হতে গেলে তাদেরকে অবশ্যই একই দিকে ক্রিয়া করতে হবে, নাম্বার 1। এর মধ্যে আমাদের অ্যান্সারটা কিন্তু চলে আসছে। আসলে যদি একই দিকে ক্রিয়া করে, একই দিকে যদি ক্রিয়া করে মধ্যবর্তী কোণ কত হইতে হবে? 0 ডিগ্রি হতে হবে। তার মানে বিপ্রতীপ ভেক্টর হতে গেলে দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ কত হওয়া জরুরি? 0 ডিগ্রি। 1। 2 নাম্বার কন্ডিশনটা খেয়াল করো। 2 নাম্বার কন্ডিশন হচ্ছে বিপ্রতীপ ভেক্টর হতে গেলে দুটি ভেক্টরের ডট গুণফলের মান অবশ্যই এক হতে হবে। আবার বলছি, বিপ্রতীপ ভেক্টর হতে গেলে দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ অবশ্যই অবশ্যই এক হতে হবে। মানে দেখো তুমি, এই যে এটাকে আমি পি ভেক্টর ধরলাম আর এটাকে আমি কিউ ভেক্টর ধরলাম, তাহলে এদেরকে যদি ডট করা হয়, যদিও তোমরা এখনো ডট গুণন পড়ো নাই, যদিও এখনো ডট গুণন তোমরা পড়ো নাই, সামনে পড়বা, তাও আমি বলে দিচ্ছি কি লেখা যাবে, 5i ডট 1/5i। ঠিক আছে, তো i ডট i এটা আপাতত মুখস্থ রাখো, পরবর্তীতে গুলো শিখতে পারবা। i ডট i মানে হচ্ছে 1, j ডট j মানে হচ্ছে 1, k ডট k মানে হচ্ছে 1। এগুলো আমরা ভেক্টরের গুণন অংশে পড়বো, আপাতত থাক। স্যার এই যে 5 ইন্টু 1/5 আর এদিকে পাচ্ছি i ডট i। স্যার i ডট i মানে 1, এটা কাটলে 1, দ্যাট ইজ 1। অর্থাৎ দুটি ভেক্টরের ডট গুণফল যদি 1 না হয় তাহলে কোন অবস্থাতেই তারা কখনোই বিপ্রতীপ ভেক্টর হতে পারবে না। তার মানে বিপ্রতীপ ভেক্টর হওয়ার ফার্স্ট কন্ডিশন হচ্ছে দুটি ভেক্টরকে অবশ্যই একই দিকে ক্রিয়াশীল থাকতে হবে। আর একই দিকে যদি দুটি ভেক্টর ক্রিয়াশীল থাকে তাদের মধ্যবর্তী কোণ অবশ্যই 0 ডিগ্রি হবে। সো এগুলা মেডিকেলে আসার মতো এমসিকিউ, বুঝতে পারছো? তার মানে আমি এখান থেকে একটা পার্ট শিখলাম, দুটি ভেক্টর বিপ্রতীপ যদি হয়ে থাকে তখন তাদের মধ্যবর্তী কোণ হবে 0 ডিগ্রি। আর আরেকটা জিনিস শিখলাম, সেটা হচ্ছে দুটি ভেক্টর বিপ্রতীপ হবে তখন যদি তাদের ডট গুণফলের মান 1 হয়। ক্লিয়ার? এবার 3 নাম্বার পয়েন্ট, একক ভেক্টরের বিপ্রতীপ হয় কিনা। স্যার একক ভেক্টরের বিপ্রতীপ তো একক ভেক্টরই হবে, তাই না? মানে বিষয়টা এরকম, একক ভেক্টর কাকে বলে গত ক্লাসে শিখাইছি, যে সকল ভেক্টরের মান 1 তাদেরকে আমরা বলবো একক ভেক্টর। সো মনে করো, তুমি মনে করতে পারো এ একটা ভেক্টর, এটা একটা একক ভেক্টর, এটার মান হচ্ছে 1। তো বি
এটার যদি বিপরীত করতে চাই, এটা যদি বিপরীত করতে চাই, মনে করো বি, এটার বিপরীত করলেও কি হবে, এটার বিপরীত করলেও 1, এটাও একক ভেক্টর হবে। তার মানে এখান থেকে বোঝা যাচ্ছে একক ভেক্টরের বিপ্রতীপ ভেক্টরও একটি একক ভেক্টর হবে। সো একক ভেক্টরের বিপ্রতীপ ভেক্টর হওয়া সম্ভব নয়। কারণ কি, তারা একক ভেক্টরের বিপ্রতীপ ভেক্টরও একক ভেক্টর, মানে উল্টা হয়ে যাবে, 1 কে 1 দিয়ে ভাগ করলে 1ই থাকে। সো একক ভেক্টরের বিপ্রতীপ ভেক্টর হওয়া সম্ভব নয়। এবার আসো জিরো ভেক্টরের একক ভেক্টর বিপ্রতীপ হওয়া সম্ভব কিনা। জিরো ভেক্টর, যদি একটা ভেক্টর জিরো হয়, জিরো ভেক্টরের বিপ্রতীপ হবে। জিরো ভেক্টর কাকে বলে? যে সকল ভেক্টরের মান শূন্য তাদেরকে আমরা শূন্য ভেক্টর, জিরো ভেক্টর বা নাল ভেক্টর বলবো। যে সকল ভেক্টরের মান শূন্য বা জিরো তাদেরকে আমরা কি বলবো? তাদেরকে আমরা বলবো জিরো ভেক্টর বা শূন্য ভেক্টর বা নাল ভেক্টর। তো জিরো ভেক্টরের জিরোকে যদি তুমি উল্টা করো তাহলে 1/0 হয়ে যায়, এটা অসংজ্ঞায়িত হয়ে যাচ্ছে। সো জিরো ভেক্টরেরও কি থাকবে না? বিপ্রতীপ ভেক্টর থাকবে না। এবার 5 নাম্বার যে প্রশ্ন সেটা হয় আসলে বিপ্রতীপ ভেক্টর কি সমরেখ ভেক্টর হতে পারে? আচ্ছা, বিপ্রতীপ ভেক্টর সমরেখ হবে কিনা সেটা জানার আগে আমরা সমরেখ ভেক্টর সম্পর্কে একটু জেনে আসি। চলো, সমরেখ ভেক্টর আসলে কি মনে রাখবা। যদি অনেকগুলো ভেক্টর বা সমজাতীয় একাধিক ভেক্টর যদি একই রেখা বরাবর ক্রিয়া করে কিংবা পরস্পর সমান্তরালে ক্রিয়া করে, তখন তাদেরকে আমরা বলবো সমরেখ ভেক্টর। আচ্ছা, দুইটি ভেক্টর যদি একই দিকে কাজ করে, এই যে দুইটা ভেক্টর যদি একই দিকে কাজ করে, তাদেরকে আমরা সমরেখ ভেক্টর বলতে পারবো না? সমরেখ ভেক্টর মাস্ট বি বলতে পারবো। আর বিপ্রতীপ ভেক্টর হওয়ার শর্তই হচ্ছে ভেক্টরগুলো একই দিকে কাজ করতে হবে। দ্যাট মিন্স বিপ্রতীপ ভেক্টর অবশ্যই সমরেখ ভেক্টর। তাহলে আমি এখান থেকে 5টা এমসিকিউ তোমাদেরকে দিলাম। চলো প্রথম থেকে আমরা এবার শিখে আসি কি কি আমরা শিখেছি। আগে বিপ্রতীপ ভেক্টরটা আরেকটু ক্লিয়ার করে নিই, তারপর আমি একটু রিভাইজ মারবো। ভালো করে শোনো। প্রথম যে ব্যাপারটা, বিপ্রতীপ ভেক্টর কাকে বলে? যদি দুটি ভেক্টরের মধ্যে একটি ভেক্টরের মান আরেকটি ভেক্টরের মানের বিপ্রতীপ রাশি হয়, বিপ্রতীপ মানে ইনভার্স টাইপের হয়, ইনভার্স হয়, তখন তাদেরকে আমরা বলবো বিপ্রতীপ কিংবা রেসিপ্রোকাল ভেক্টর। অনেকেই বিপ্রতীপ ভেক্টরকে বিপরীত ভেক্টর হিসেবে দেখে নেয়, দুইটা কিন্তু ভিন্ন। বিপরীত ভেক্টর হতে গেলে একটা ভেক্টরের মান আরেকটা ভেক্টরের মানের মাস্ট বি সমান হবে। তবে একটা ভেক্টর যদি পূর্ব দিকে কাজ করে, আরেকটা ভেক্টর ঠিকই পশ্চিম দিকে কাজ করবে, তখন তাদেরকে আমরা অপোজিট ভেক্টর বলবো। এই অপোজিট ভেক্টরকে আমরা বিপরীত ভেক্টর বলবো। তবে বিপরীত আর বিপ্রতীপ একই নয়, এটার ইংলিশ নাম অপোজিট, এটার ইংলিশ নাম হচ্ছে রেসিপ্রোকাল। তো রেসিপ্রোকাল হতে গেলে একটা ভেক্টরের মানকে আরেকটা ভেক্টরের মানের এই যে ইনভার্স হতে হবে, উল্টা হতে হবে, তখন তাদেরকে আমরা কি বলবো? বিপ্রতীপ ভেক্টর বলবো। মানে একটা 10 হলে আরেকটা 1/10 হবে, একটা 5 হলে আরেকটা 1/5 হবে। নিশ্চয়ই এটা বুঝতে পারছো। এখন আমি তোমাদেরকে শেখাবো আসলে এখান থেকে পাঁচটা কোয়েশ্চেন আসতে দেখা যায়, 5 রকমের প্রশ্ন আসতে পারে। এর বাইরে প্রশ্ন আশা করি সম্ভব নয়। চলো দেখা যাক, মানে তোমাদের স্ট্যান্ডার্ডে, তোমার লেভেলে যদি আপার ক্লাসে আসে সেটা তোমার আপাতত দরকার নেই। চলো দেখা যাক। প্রথম যে ব্যাপারটা সেটা হচ্ছে বিপ্রতীপ ভেক্টরের হতে গেলে দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ কত হতে হবে? 0, 180, 90 কত হবে? আসো প্রথম শর্তটা দেখি যে বিপ্রতীপ ভেক্টর হতে গেলে কি হতে হবে। বিপ্রতীপ ভেক্টর হতে গেলে দুইটা ভেক্টরকে অবশ্যই একই দিকে ক্রিয়া করতে হবে। দুটি ভেক্টর যদি একই দিকে ক্রিয়া করে তাদের মধ্যবর্তী কোণ অবশ্যই 0 ডিগ্রি হবে। নিশ্চয়ই বুঝতে পারছো। সবাই বুঝছো কিনা আমাকে একটু জানাবে। এবার আসো 2 নম্বর শর্ত কি? 2 নম্বর শর্ত হচ্ছে বিপ্রতীপ ভেক্টর হতে গেলে দুটি ভেক্টরের ডট গুণফলের মান 1 হবে। বুঝতে পারছো? তো ডট গুণফলের মান 1 হবে, +1 কিন্তু 1 হবে। 1 হলে তারা একই দিকে কাজ করতে হবে। থার্ড নাম্বার হচ্ছে একক ভেক্টরের বিপ্রতীপ ভেক্টর হতে পারে কিনা। স্যার একক ভেক্টরকে তুমি উল্টা করে, একক ভেক্টর কাকে বলে? যাদের মান 1। যে সকল ভেক্টরের মান 1 তাদেরকে আমরা বলবো একক ভেক্টর। একক ভেক্টরকে যদি তুমি উল্টা করো তাও কি হবে? একই হবে। সো একক ভেক্টর এর বিপ্রতীপ ভেক্টরও একটা একক ভেক্টর হয়ে যাবে, সেজন্য একক ভেক্টরের বিপ্রতীপ ভেক্টর হওয়া সম্ভব নয়। এবার আসো
3 নাম্বার পয়েন্ট হচ্ছে জিরো ভেক্টরের একক ভেক্টর হওয়া সম্ভব কিনা। স্যার জিরো ভেক্টর কাকে বলে? যে সকল ভেক্টরের মান শূন্য তাদেরকে আমরা বলবো জিরো ভেক্টর। বুঝতে পারছো? যে সকল ভেক্টরের মান শূন্য তাদেরকে আমরা বলবো জিরো ভেক্টর। আর জিরো ভেক্টরকে মানে জিরোকে যদি উল্টা করো অসংজ্ঞায়িত বা আনডিফাইন্ড চলে আসতেছে, সো জিরো ভেক্টরেরও বিপ্রতীপ হওয়া পসিবল না। এবার আসো 5 নাম্বার যে টপিক টার্মটা আসে যে বিপ্রতীপ ভেক্টর সমরেখ ভেক্টর কিনা। তো আমি তোমাদেরকে এই জন্য শিখিয়েছি সমরেখ ভেক্টর কাকে বলে। যদি সমজাতীয় একাধিক ভেক্টর যদি পরস্পর সমান্তরালে ক্রিয়া করে বা একই দিক বরাবর ক্রিয়া করে তখন তাদেরকে আমরা বলবো সমরেখ ভেক্টর। আচ্ছা, তো সমজাতীয় বলতে কি বোঝায়? আসলে অনেক সময় ভেক্টর তো অনেক রকমের আছে, বেগ ভেক্টর রাশি, সরণ ভেক্টর রাশি, ত্বরণ ভেক্টর রাশি, এগুলা সবাই ভেক্টর রাশি। তবে সমজাতীয় বলতে বোঝাচ্ছে এটা বেগ হলে এটাও বেগ এটাও বেগ, সমজাতীয়। এটা ত্বরণ হলে এটাও ত্বরণ এটাও ত্বরণ, এটা বল হলে এটাও বল এটাও বল এটাও বল। তাহলে সমজাতীয় বলতে আমরা কি বুঝছি? সমজাতীয় বলতে আমরা বুঝতে পারছি কি দিক বরাবর কাজ করবে, করলেই এরা সমরেখ ভেক্টর। তুমি দেখো বিপ্রতীপ হতে গেলে তাদেরকে একই দিক বরাবর ক্রিয়াশীল থাকতে হবে। সো বলা যাচ্ছে বিপ্রতীপ ভেক্টর হতে গেলে ভেক্টর দুটিকে পরস্পরের সমান্তরাল হতে হবে। সো এদেরকে আমরা সমরেখ ভেক্টর বলতে পারবো। এই 5টা টার্ম ভালো করে শিখে রাখো, নোট করে রাখো, মেডিকেল ভার্সিটিতে আসতেও পারে। বুঝতে পারছো? ওকে, এতটুকু আমরা বুঝলাম। এবার চলো কিছু ম্যাথ দেখার চেষ্টা করব। আসো কিছু ম্যাথ দেখি যা যা শিখছি তার উপর। ওয়াও, হ্যাঁ বলছে একটি কণা ভেক্টর বোঝাচ্ছে। একটি কণা কোত্থেকে কোথায় যাচ্ছে? একটি কণা পি বিন্দু থেকে কিউ বিন্দুতে স্থানান্তরিত হলে কণাটির সরণ কত? সো আগে আমরা কি কি করতে পারবো দেখো। পি কিউ, রাইট? পি কিউ মানে লেখা যাবে কিউ মাইনাস পি। এখন কিউ বিন্দুটা এটাকে ভেক্টর হিসেবে লিখে নাও। প্রথমে 3, মাঝখানে 2, লাস্টে 1। প্রথমটা এক্স অক্ষ নির্দেশ করছে, মাঝখানে একটা ওয়াই অক্ষ নির্দেশ করছে, আর 1 যেটা দেখতে পাচ্ছ এটা জেড অক্ষ নির্দেশ করছে। সো এটাকে এভাবে লিখতে পারবো 3i প্লাস 2j প্লাস k মাইনাস পি এর জায়গায় লিখতে পারবো 2i মাইনাস 4j প্লাস 6k। বুঝতে পারছো? এবার আসো আমরা i এর সহগ থেকে i এর সহগ মাইনাস করব। 3 মাইনাস 2i, দেখছো i এর সহগ এখানে 3 এখানে 2, একটা থেকে একটা মাইনাস হলো, বাইরে কিন্তু প্লাস। এবার আসো জে এর সহগ থেকে জে এর সহগ মাইনাস করব। এখানে জে এর সহগ হচ্ছে 2 আর এখানে জে এর সহগ হচ্ছে -4, তাহলে মাইনাস আর এই মাইনাস মিলে প্লাস হয়ে যাবে, এখানে 4 দিয়ে দিবা পাশে জে। এবার দেখো তোমরা প্লাস দাও, প্লাস এই যে কে এর সহগ কিন্তু 1 মাইনাস এখানে কে এর সহগ হচ্ছে 6, বেশ পাশে তুমি কে দিয়ে দাও। এবার আসো 3 থেকে 2 চলে গেলে 1 i, একটা লিখতে হয় না, 2 আর 4 যোগ করলে 6 প্লাস 6j, আর 6 থেকে যদি 1 চলে যায় 5, তাহলে মাইনাস 5k। তাহলে আমরা বুঝে গেলাম যে সরণ ভেক্টর কেমনে বের করতে হয়। তাহলে সরণ ভেক্টর কাকে বলে? কোন বস্তুর অবস্থান ভেক্টরের পরিবর্তনকে সরণ ভেক্টর বলে। কোন বস্তুর অবস্থান ভেক্টরের পরিবর্তনকে সরণ ভেক্টর বলে। তাহলে সরণ ভেক্টর কাকে বলে? কোন বস্তুর অবস্থান ভেক্টরের পরিবর্তনকে আমরা বলবো সরণ ভেক্টর। এখন এটার মানটা কেমনে বের করবা? মডুলাস দাও, মডুলাস দিলা, দেওয়ার পরে এটাকে এখানে একটা রোড দিবা। এই i এর সহগ কিন্তু 1 স্কয়ার প্লাস j এর সহগ কিন্তু 6 স্কয়ার, k এর সহগ -5 স্কয়ার। আশা করি বুঝতে পারছো। এই ম্যাথটা নিশ্চয়ই ক্লিয়ার। সো আজকের ক্লাস এতটুকুই। তবে আমি তোমাদের থেকে 2-3 মিনিট টাইম নিচ্ছি, নিয়ে আমি যা পড়িয়েছি একটু রিভাইজ করে দিচ্ছি। তোমরা যারা আছো একটু কষ্ট করে দেখো, আর ক্লাসটা কেমন লেগেছে নিশ্চয়ই আমাকে জানাবে। স্যার দেখো আমি তোমাদেরকে বলি তোমরা ক্লাসগুলো করো, আমার কাছে আসতে হবে না, এখানে অফলাইনে আসার প্রয়োজন নেই, কোনো প্রয়োজন নেই। বাসায় পড়ো, বাসায় দেখো। আমি চেষ্টা করব তোমাদেরকে এই জিনিসগুলো, এই টপিকগুলো, অন্তত ভেক্টর অধ্যায়টা এমন ভাবে তোমাদেরকে গুছাই দিতে যাতে অ্যাডমিশন সহ কভার হয়ে যায়। ইনশাল্লাহ অ্যাডমিশন সহই কভার হবে, কারণ অ্যাডমিশনের পড়া আর এইচএসসি একাডেমিক পড়া কিন্তু আলাদা নয়। তোমরা একেবারে ভালো করে পড়বা, যদি ভালোভাবে পড়ো ভালো রেজাল্ট করবা। মনে করিও না একাডেমিকটা যেমনে তেমনে পার করাই দিলে অ্যাডমিশনটা একটু ভালোভাবে পড়লে হয়ে যাবে, পার হয়ে যাবে। এটা একদম ভ্রান্ত ধারণা। এখন থেকে প্রস্তুতি নাও, আর আলাদা কোনো পড়া নাই তো, কিসের পড়া আলাদা? এখন থেকে যেটা পড়বে সেটা ভালোভাবে পড়ো, মন লাগায় পড়ো, ইনশাল্লাহ একটা সিট থাকবে, কোনো ব্যাপার না। আর যারা এবার এসসি পরীক্ষা দিয়েছে অনেকের রেজাল্ট মনে হয় খারাপ হয়েছে। আচ্ছা, রেজাল্ট খারাপ হোক আর ভালো হোক, এটা যা হবার হয়ে গেছে, সামনেরটা ভালো করার চেষ্টা করো। কারণ হচ্ছে মনে করো তুমি এখন হয়তো
কেউ সরকারি কলেজে চান্স পাবা, কেউ বেসরকারি কলেজে চান্স পাবা, কিন্তু সবাই কিন্তু একটা নির্দিষ্ট বোর্ডের আন্ডারে পরীক্ষা দিবা নাকি, চিটাগাং বোর্ডের আন্ডারে, ঢাকা বোর্ডের আন্ডারে, এইভাবে পরীক্ষাগুলো দিবা। সেগুলো নিয়ে খুব একটা মাথা ঘামাবে না। কিন্তু ধরো কেউ সরকারি কলেজে চান্স পাইছো বা ভালো একটা রেজাল্ট করেছো, কিন্তু ইন্টারে গিয়ে ডাব্বা মারছো বা কোনো একটা ভার্সিটিতে ভালো জায়গায় চান্স হয়নি, তখন কিন্তু তোমার আরো এই রেজাল্টটা আরো বেশি তোমার উপর চাপ ফেলবে। কিন্তু যারা এখন একটু কম রেজাল্ট করেছো, তোমরা এটাকে শক্তি হিসেবে নাও। আমি বলবো এটাকে একটা শক্তি হিসেবে নাও, একটা চ্যালেঞ্জ হিসেবে নাও। এখন অনেক বন্ধু চিনতে পারবা, তারপর হচ্ছে ফ্যামিলি মেম্বারদের চিনতে পারবা, আত্মীয় স্বজনকেও চিনতে পারবা, ওরা কিভাবে কথা বলছে, কে কিভাবে বলছে, তোমাকে কোন টোনে কথা বলছে। অথবা ফ্রেন্ডের মধ্যে 4-5 জন বন্ধু একসাথে আছে, তার মধ্যে 3 জন মনে করো ভালো রেজাল্ট করে ফেলছে, বা 4 জন ভালো রেজাল্ট করে ফেলছে, তুমি ভালো রেজাল্ট করো নাই, দেখবো ওরা তোমাকে ফোন দিচ্ছে, সান্ত্বনা দিচ্ছে। সান্ত্বনার মধ্যে দেখবা যে তোমার প্রতি মায়া নাই। আসলে ভালো করে একদম ওর কথাগুলো ভালো করে শুনবা, দেখবা তোমার প্রতি কোনো মায়া নাই, সে বরং আনন্দ পাচ্ছে। এটাই নিয়ম। তো এই জায়গাগুলোকে তুমি শক্তি হিসেবে নাও, কারণ এটা কিছুই না, এটা একটা সিঁড়ি। এটা একটা ধাপ মাত্র। এটা থেকে তুমি কলেজে ওঠার একটা সিঁড়ি, আর কিছুই না। এটা দিয়ে তেমন আর কিছু হবে না কলেজ পর্যন্ত আর কি। তো এরপরে দেখো ইন্টার ভালো করে করো, এটাও আরেকটা সিঁড়ি ইউনিভার্সিটিতে যাওয়ার জন্য। তো আসলে এক একটা ধাপ পার করতে হয়, তবে এটা খুব একটা খুব মেজর সিঁড়ি না যেটা পার করে আসছো আর কি, খুব বেশি গুরুত্বপূর্ণ। গুরুত্বপূর্ণ অবশ্যই, হ্যাঁ এরকম বলছি না, আমি তোমাদেরকে আসলে একটু সাহস দিচ্ছি। গুরুত্বপূর্ণ ঠিক আছে, তবে এটাই বলছি যে আসলে যা হবার হয়ে গেছে। যারা খুব ভালো রেজাল্ট করছো, তোমাদের বেশি উৎফুল্ল হওয়ার দরকার নাই। আর যারা খারাপ রেজাল্ট করে ফেলছো বা একটু মার্কস কম আসছে বা আশানুরূপ ফলাফল আসে নাই, তোমাদেরও মন খারাপ করার কিছু নাই। এটাকে একটা শক্তি হিসেবে নাও। আর মানুষের টোন গুলা বুঝো, যাদের সাথে মিশছো, দেখবে এখন আশেপাশে কেউ নাই। হ্যাঁ তুমি একাই, ঠিক আফটার 2 ইয়ার্স তাও তুমি একাই থাকবা। যদি ভালো রেজাল্ট হয়, দেখবা যে সঙ্গী পাবা, ভালো ভালো ফ্রেন্ড পাবা, উষ্ণতা লাগবে, ভালো লাগবে। কিন্তু যদি রেজাল্টটা খারাপ হয়ে যায়, যদি কোথাও চান্স না আসে, তাহলে কিন্তু আসলে তোমার আশেপাশে তুমি ছাড়া আর কাউকে পাবে না, একরাশ হতাশা থাকবে আর কি। তো এটা যাতে না হয়, যেটা হবার হয়ে গেছে। আর যারা ভালো রেজাল্ট করছো, তোমরাও বেশি উৎফুল্ল হওয়ার কিছু নাই। খুশি হয়েছো নিশ্চিত, এটা রাখো, রেখে সামনেরটা ভালো করার চেষ্টা করো। না হলে এই ভালো রেজাল্টটা একদিন তোমাকে মানুষ খোঁটা দিবে, এটা ধরে এই ধরে খোঁটা দিবে, এটা মাথায় রাখবা। এগুলো যাতে না হয়। আর তোমাদের জন্য তো অবশ্যই দোয়া থাকবে, সবসময় আমি দোয়া করবো সবার জন্য। আর যতগুলো স্টুডেন্ট পরীক্ষা দিয়েছো, তোমরা তো আমাদের স্টুডেন্টই। আমার কাছে পড়ো বা যেখানেই পড়ো, তোমরা আমাদের স্টুডেন্ট, যেটা আমরা টিচিং এ আছি। তো আমি তোমাদেরকে একটা কথাই বলবো, স্যার, পরিশ্রম করা কমাবে না, পরিশ্রমী হয়ে যাও। একটা মাইন্ড সেট করো, তোমার একটা গোল সেট করো যে এটা করতে হবে, এটা করা উচিত। আর একটা ফ্যামিলির একটা ছেলে বা একটা মেয়ে যদি দাঁড়িয়ে যায়, আসলে ওই ফ্যামিলিটা দাঁড়িয়ে যায়, বুঝতে পারছো? এরকম অসংখ্য এক্সাম্পল তোমরা দেখবা। আজকে তোমার বাবার শক্তি আছে, মার শক্তি আছে, বা কিছু টাকা পয়সা তোমাদেরকে দিচ্ছে, খরচ মেনটেন করছে। আগামী 20 বছর পর সিনারিটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে, তোমাকে হালটা ধরতে হবে। যেহেতু তোমাকে হাল ধরতে হবে, তোমাকে অবশ্যই সেইভাবেই প্রস্তুতিটা নিতে হবে, তোমাকে নিতে হবে। স্যার কোনো অপশন নাই এই পৃথিবীতে, অপশন নেই, পালিয়ে বেড়ানোর কোনো অপশন নেই, বুঝতে পারছো তো? পালিয়ে যেতে পারবে না, এটা সম্ভব না। তো নিজেকে গুছাও। আর এটা তো সত্যি, সবাই সমান ভাবে থাকবে না, সবাই সমান টাকাও কামাবে না, আর সবাই সমান লাইফ লিড করবে না। বেলা শেষে একটাই বিষয়, তুমি কতটা নৈতিক, তুমি কতটা ভালো আছো তোমার কাছে, আর কতটা তুমি হ্যাপি আছো, কতটা তুমি সৎ আছো তোমার নিজের কাছে। এগুলা মাথায় রাখো। আস্তে আস্তে সামনের দিকে আগাও। যদি রেজাল্ট খারাপ হয়ে থাকে, মা বাবাকে একটা আশ্বাস দাও। তুমি এখন আজকে রাতে তোমরা মা বাবাকে কথা দাও যে হ্যাঁ, আমি এই রেজাল্টটার আরো দ্বিগুণ ভালো রেজাল্ট করে তোমাকে দেখাবো, আমি আরো ভালো জায়গায় যাব। এভাবে একটা প্রমিস করো, নিজের মধ্যে একটা কি রাখো, জেদ তৈরি করো। ইনশাল্লাহ তোমরা পারবা, ধারাবাহিকভাবে যদি কাজ করো। ইনশাল্লাহ কোনো ব্যাপারই না এগুলা, বুঝতে পারছো? মন খারাপ করার কিছু নেই, খুব ভালো হবে তোমাদের, আমি দোয়া করছি, অনেক বেশি ভালো হবে, দেখে রাখো। তো যাই হোক, আমি আজকে ক্লাসটার লাস্ট পার্টটা একটু তোমাদেরকে বলে দিচ্ছি লাস্ট পার্টগুলা। চলো দেখা যাক আজকে আমরা কি কি পড়লাম। স্যার আজকে আমি পড়েছি, প্রথম যে বিষয়টা পড়েছি সেটা হচ্ছে ব্যাসার্ধ ভেক্টর। ব্যাসার্ধ ভেক্টর হচ্ছে কোনো বস্তু যদি বৃত্তাকার পথে ঘুরে, যে কোনো মুহূর্তে বস্তুটির অবস্থানকে সুনির্দিষ্ট করার জন্য বৃত্তের কেন্দ্র হতে যে ভেক্টর দ্বারা সূচিত বা নির্দিষ্ট করা হয়, সেই ভেক্টরকে আমরা বলবো ব্যাসার্ধ ভেক্টর। এরপরে আমি তোমাদেরকে শেখালাম যে অবস্থান ভেক্টর। অবস্থান ভেক্টর হচ্ছে মূল বিন্দু
এবং অক্ষরেখার সাপেক্ষে কোন বিন্দুর অবস্থান যে ভেক্টর দ্বারা নির্দেশ করা হয় সে ভেক্টরকে আমরা বলবো অবস্থান ভেক্টর। তো এখন অনেক সময় অনেক জায়গায় দেখা যায় অবস্থান ভেক্টর আর ব্যাসার্ধ ভেক্টরকে এক করে দেখতে আমরা এক করে ফেলি মাঝে মধ্যে। আসলে এক করারও কিছু নিয়ম আছে, সেটা হচ্ছে যদি তুমি এমনটা দেখো যে ব্যাসার্ধ ভেক্টর এই যে বৃত্তাকার পথের কেন্দ্র যদি ওই অক্ষরেখার মূল বিন্দু বিবেচনা করা যায় শুধুমাত্র তখন ব্যাসার্ধ ভেক্টর এটাই হচ্ছে আসলে সরণ ভেক্টর। বুঝতে পারছো? তার মানে সরণ ভেক্টর খুব ইম্পর্টেন্ট, আমি স্টার মার্ক দিতে বললাম। কোন বস্তুর অবস্থান ভেক্টরের পরিবর্তনকে আমরা বলবো সরণ ভেক্টর। এরপরে আমি তোমাদেরকে যেটা দেখালাম, আমি একটা ম্যাথ দেখিয়েছি, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। প্রায় তিনটা ম্যাথ, একটা ম্যাথ তোমাদেরকে হোমওয়ার্ক দিলাম, এটা তোমরা আমাকে করে দেখাবে। তারপর তোমাদেরকে আমি খুবই গুরুত্ব দিয়ে যে পার্টটা পড়িয়েছিলাম সেটা হচ্ছে বিপ্রতীপ ভেক্টর। সো আজকের পড়ার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট দুইটা, একটা হচ্ছে সরণ ভেক্টর আর হচ্ছে বিপ্রতীপ ভেক্টর, এই দুইটা থেকে ম্যাথ আসে। তো বিপ্রতীপ ভেক্টর কাকে বলে? যদি একটা ভেক্টরের মান আরেকটা ভেক্টরের এরকম ইনভার্স, পাঁচটা বিষয় মনোযোগ দিতে বলছিলাম, পাঁচটা বিষয়ের মধ্যে যে আসলে বিপ্রতীপ ভেক্টর হওয়ার শর্ত কি। বিপ্রতীপ ভেক্টর হওয়ার ফার্স্ট শর্ত হচ্ছে তারা একই দিকে কাজ করবে। তারা যদি একই দিকে ক্রিয়া করে অবশ্যই তাদের মধ্যবর্তী কোণ 0, এরকম একটা এই যে এমসিকিউ আসতে আমরা দেখি। সেকেন্ড হচ্ছে বিপ্রতীপ ভেক্টর হওয়ার আরেকটা শর্ত হচ্ছে তাদের ডট গুণফল অবশ্যই কি হবে? 1 হবে। যদিও এটা তোমরা এখনো পড়োনি, ভবিষ্যতে পড়বো ইনশাল্লাহ। 3 নম্বর হচ্ছে একক ভেক্টরের বিপ্রতীপ ভেক্টরের ও একক ভেক্টরই হয়, সেজন্য আসলে এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে একক ভেক্টরের বিপ্রতীপ ভেক্টর হয় না, কারণ একই জিনিস পেয়ে যাচ্ছি। এবার 4 নম্বর হচ্ছে শূন্য ভেক্টর। শূন্য ভেক্টরের বিপ্রতীপ ভেক্টর হবে না, কারণ উল্টা হলে অসংজ্ঞায়িত হয়ে যায়, কারণ শূন্য ভেক্টরের মান হচ্ছে 0, দ্যাট ইজ উল্টা হয়ে যায়, 1/0 মানে অসংজ্ঞায়িত। সো শূন্য ভেক্টরের কি হবে না? বিপ্রতীপ ভেক্টর হবে না। আর 5 নম্বর হচ্ছে বিপ্রতীপ ভেক্টরকে সমরেখ বলা যাবে কিনা? অবশ্যই বলা যাবে, কারণ বিপ্রতীপ হওয়ার শর্ত হচ্ছে একই দিকে কাজ করবে, আর একই দিকে কাজ করা মানে একই রেখা বা সমান্তরাল হওয়া। তার মানে বিপ্রতীপ ভেক্টর অবশ্যই পরস্পর সমান্তরাল বা সমরেখ হতে পারে। আর লাস্ট ওয়ান যেটা শিখাইছিলাম, সমজাতীয় ভেক্টর বলতে বোঝায় আসলে ভেক্টর তো অনেক রকম, বেগ ভেক্টর রাশি, ত্বরণ ভেক্টর রাশি। তো তুমি যদি তুলনা করো, বেগের সাথে বেগের তুলনা করতে পারবা, বেগের সাথে ত্বরণের নয়। তাহলে সমজাতীয় বলতে বোঝাচ্ছে হয় সবাই বেগ নিয়ে কাজ করবো, না হলে সবাই ত্বরণ নিয়ে কাজ করবো, না হলে বল নিয়ে কাজ করবো। বুঝতে পারছো? এটা হচ্ছে সমজাতীয় ভেক্টর। তো আজকের ক্লাস কেমন লেগেছে অবশ্যই তোমরা আমাকে রিভিউ দিবা, আর তোমরা যদি কমেন্ট করো রিভিউ দাও, আমার ভালো লাগবে রেগুলার ক্লাস নিতে। তোমাদের সাথে দেখা হবে রবিবার ইনশাআল্লাহ ঠিক রাত 8টায়। তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে জানিয়ে দাও, আমি কথা দিচ্ছি এই ক্লাসটা, এই চ্যাপ্টারটা আমার সাথে করো, তোমাদের আর কখনোই পড়তে হবে না ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সুন্দর থাকবে। আল্লাহ হাফেজ।